আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির 11.1 অধ্যায়টি শুরু করব। তো আমরা একেবারে বেসিক থেকে স্টার্ট করার চেষ্টা করব। তো শুরুতেই আমরা জেনে নিই স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে। তো স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে দুই প্রকার। স্থানাঙ্ক ব্যবস্থা দুই প্রকার। স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে দুই প্রকার। তো এক নম্বরে এটি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এবং আরেকটি হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমাদের 9-10 সিলেবাসে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে কোনো আলোচনা করা হয়নি, শুধুমাত্র কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই কারণে আমরা আমাদের আলোচনা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ রাখব। তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে, এটা কিভাবে আসলো আগে সেই সম্পর্কে একটু বলি। যে বিজ্ঞানী রেনে দেকার্তে একদিন তার টেবিলে বসেছিল, তো তখন একটি মাছি তার সামনে দিয়ে উঠতেছিল বিভিন্ন পজিশনে, বিভিন্ন ডিরেকশনে। তো তখন তিনি ওই মাছিটার সঠিক অবস্থান বের করার জন্য এরকম একটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কল্পনা করেন। আমরা ধরে নিচ্ছি মাছিটা এই জায়গায় ছিল। তো রেনে দেকার্তে কল্পনা করে এইভাবে যে এই জায়গা থেকে আমরা মাছিটার যদি অবস্থান বের করতে চাই, তাহলে ডান দিকে কিছু ঘর যেতে হবে এবং উপরের দিকে কিছু ঘর যাইতে হবে। তো তাহলেই আমরা এই পয়েন্টটা পাবো। আরেকটাভাবে কিন্তু আমরা এই বিন্দুর পয়েন্ট পাইতে পারি। ওইটা হচ্ছে, আমরা যদি এই বিন্দু থেকে আবার ডিরেক্ট এই দিকে যাই, তাহলে কিন্তু আমরা এই বিন্দুর এই পয়েন্টে পৌঁছাতে পারবো। তো এটি হচ্ছে মূলত আমাদের স্থানাঙ্ক ব্যবস্থার প্রকারভেদ। আমরা যদি ডান দিকে যাওয়ার পর উপরের দিকে উঠি, তাহলে যেই স্থানাঙ্ক ব্যবস্থা ওটিকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমরা যদি ডিরেক্ট মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যাই, তাহলে সেটিকে বলা হবে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটি জিনিস এক্স এবং ওয়াই থাকে, এবং পোলার স্থানাঙ্কেও দুইটি আর এবং থিটা থাকে। যেমন আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে বলতে পারি, এই জায়গায় এই যে দূরত্বটা, এটা হচ্ছে ব্যাসার্ধের সমান। কোনো একটা বৃত্তের আমরা যদি কল্পনা করি, তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধের সমান, এবং এই জায়গায় যে থিটাটা উৎপন্ন হয়েছে সেটা একটি কোণ। অর্থাৎ পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা মান হচ্ছে, একটা আর এবং আরেকটি হচ্ছে থিটা। আর কার্তেশীয়তে এক্স এবং ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। যেমনটি আমি যদি লিখি যে এটি হচ্ছে আমাদের এক্স অক্ষ এবং এটি হচ্ছে ওয়াই অক্ষ। এটি হচ্ছে এক্স অক্ষের নেগেটিভ দিক আর এটি হচ্ছে ওয়াই অক্ষের নেগেটিভ দিক। তো আমরা এই জায়গায় একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, সেটি হচ্ছে কেন আমরা এক্স অক্ষকে এই দিক বরাবর এবং ওয়াই অক্ষকে উপরে নেই। তো এটির উত্তর খুবই সহজ। উত্তরটি হচ্ছে, ম্যাথমেটিশিয়ানরা অনেক আগে থেকেই ডিফাইন করে দিয়েছে যে এই দিক বরাবর আমরা এক্স অক্ষ এবং উপরে নিচ বরাবর ওয়াই অক্ষ নেব। এর মানে এই না যে আমরা নিচের দিকে ওয়াই অক্ষ এবং উপরের দিকে এক্স অক্ষ নিলে সমস্যা হবে। কিন্তু কারণটা হচ্ছে, যেহেতু সবাই এই কাজটা করে, সেই কারণে আমরাও এইটা করব। এবং এই জিনিসগুলারে বলা হয় কনভেনশন, যেগুলো সবাই করে এবং আমরা ওই অনুযায়ী কাজগুলা করি। কনভেনশন শব্দের অর্থ হচ্ছে রীতি। তো এই রীতির কারণেই আমরা মূলত এই দিকটার এক্স অক্ষ এবং উপরের দিকটারে ওয়াই অক্ষ ধরে থাকি। আচ্ছা, ঠিক আছে। তো এবার আমরা 11.1-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা, তো সেই ফর্মুলাটা আর কি প্রতিপাদন করব। তো সেই ফর্মুলাটা প্রতিপাদন করার আগে সেই বিষয়বস্তুটা হচ্ছে যে দুইটি আমাদের বিন্দু দেওয়া থাকবে। তো দুটি বিন্দুর আমরা মধ্যবর্তী দূরত্ব বের করব। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়, সেই ফর্মুলাটাই আমরা আজকে প্রতিপাদন করব। তো আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এবং এটি হচ্ছে আমাদের এক্স অক্ষ। তো এটি এক্স এবং এটি ওয়াই। আমরা যেহেতু দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই, সেই কারণে আমাদের দুইটি বিন্দু ধরে নিতে হবে ছক কাগজে। তো আমরা একটি ধরে নিচ্ছি পি এবং আরেকটি ধরে নিচ্ছি কিউ। এটি হচ্ছে আমাদের পি, এটি হচ্ছে কিউ। তো পি এর তো একটা স্থানাঙ্ক আছে, যেহেতু আমরা ছক কাগজে বসিয়েছি। তো এই দিক থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য এক্স অক্ষ বরাবর, সেটিকে আমরা নাম দিতেছি x1, এবং উপরের দিকে যে দূরত্বটা, অর্থাৎ এই জায়গা থেকে উপর পর্যন্ত যে দৈর্ঘ্যটা, সেই দূরত্বকে আমরা নাম দিতেছি y1। তো একটি হচ্ছে x1 y1, এবং কিউবের স্থানাঙ্ক যথাক্রমে এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে x1 এবং উপরের দিকে হচ্ছে এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে x2 এবং উপরের দিকে হচ্ছে y2। তো কিউবের স্থানাঙ্ক যথাক্রমে x2 y2। আর আমরা যথাক্রমে বের করতে চাই পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব, সেই কারণে আমরা পি কিউ যোগ করলাম। তো আমাদের যখনই পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলবে, তখনই আমরা পি থেকে একটা লম্ব টানবো, কিউ থেকে লম্ব টানবো এক্স অক্ষের উপর। আর একটা কথা বলে রাখি যে স্থানাঙ্ক ব্যবস্থায় যখনই আমরা ও এই
কথাটা দেখব বা এই শব্দটা শুনবো, এটির দ্বারা বোঝায় হচ্ছে মূলবিন্দু। তো আমরা এই বিন্দুটারও একটা নাম চিহ্নিত করতেছি, এটি দিতেছি এ এবং এই জায়গার নামটা আমরা বি দিতেছি। তো এই বি এর সমান্তরাল করে আমরা এই জায়গায় একটা রেখা অঙ্কন করি, এটির নাম আমরা আর দিলাম, অর্থাৎ পি আর এবং এ বি কিন্তু পরস্পর সমান। অর্থাৎ আমি যদি কোনোভাবে এ বি এর দৈর্ঘ্য বের করতে পারি, সেটি হবে পি আর এর দৈর্ঘ্য। তবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পি কিউ এর দৈর্ঘ্য বের করা। আমি পি কিউ এর দৈর্ঘ্য তখনই পাবো যখন আমি পি আর এবং কিউ আর এর মান জানবো, কারণ পি আর এবং কিউ আর এর মান জানলেই আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে খুব সহজেই পি কিউ বের করতে পারবো। তো আমাদের এখন মেইন উদ্দেশ্য হচ্ছে পি আর এবং কিউ আর বের করা। তো পি আর আমরা কিভাবে বের করতে পারি? আমরা যদি একটু লক্ষ্য করি, ও থেকে বি পর্যন্ত দূরত্বটা কিন্তু আমরা জানি, সেটি হচ্ছে x2, এবং ও থেকে এ পর্যন্ত দূরত্বটাও কিন্তু জানি, সেটি হচ্ছে x1। তাহলে আমরা ওবি যদি বের করতে চাই, তাহলে ওবি হবে এবি হবে, আমরা এবি বের করতে চাই, এবি এবং পি কিউ কিন্তু পরস্পর সমান, এবি এবং পি আর কিন্তু পরস্পর সমান। তাহলে আমরা যদি এই জায়গায় এবি বের করতে চাই, এবি ইকুয়ালস টু পি আর বলতে পারি। তাহলে এবি হবে ওবি মাইনাস ওএ, ওবি মাইনাস ওএ। ওবিটা হচ্ছে x2 এর সমান এবং ওএ হচ্ছে x1 এর সমান। এখন আমরা যদি কোনোভাবে কিউআর বের করতে পারি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা সম্ভব হবে। তাহলে কিউআর সমান সমান আমরা বলতে পারি এই জায়গা থেকে এই পর্যন্ত দূরত্ব কিন্তু y2, এবং এই জায়গা থেকে বি আর পর্যন্ত যে দূরত্ব বি থেকে আর পর্যন্ত, সেটি হচ্ছে y1। তো আমরা কিউআরকে বলতে পারি বি কিউ মাইনাস বি আর। বি কিউ হচ্ছে y2 এবং বি আর হচ্ছে y1। এখন আমরা যেহেতু পি কিউ আর ত্রিভুজের দুইটি বাহু জানি এবং যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ, সেহেতু আমরা এখন পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে খুব সহজেই পি কিউ বের করতে পারি। তো পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে লিখতে পারি পি কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার যোগ কিউ আর স্কোয়ার। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে পি কিউ বের করা। তো পি আর এর বদলে আমরা লিখতে পারি x2 মাইনাস x1, তাহলে x2 মাইনাস x1 হোল স্কোয়ার। আর কিউ আর এর বদলে লিখতে পারি y1 মাইনাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এবং তার উপর রুট ওভার দিতেছি, কারণ আমরা পি কিউ স্কোয়ারের না, পি কিউ এর মান বের করতে চাই। স্কোয়ারটা এই পাশে আসলে রুট ওভার হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের নির্ণয় ফর্মুলা। তো আমরা চাইলে এটিকে x2 মাইনাস x1 না বলে x1 মাইনাস x2 হোল স্কোয়ার এবং y1 মাইনাস y2 হোল স্কোয়ারও বলতে পারি। দুইটির মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। সেটির কারণ হচ্ছে আমরা যদি x1 মাইনাস x2 হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে দেখতে পাবো সূত্রটি হচ্ছে x2 স্কোয়ার মাইনাস 2x x1 x2 প্লাস x1 স্কোয়ার, এবং x1 মাইনাস x2রও কিন্তু সেম ফর্মুলায় আসবে। এই কারণে আমরা চাইলেই পি কিউরে এই ফর্মেটেও লিখতে পারি, এই ফর্মেটেও লিখতে পারি। তো আমি আমার সামনের দিকে যে সমস্ত অঙ্কগুলো করাবো, সেই জায়গায় এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো ঠিক আছে, এখন আমরা 11.1-এর 1 নাম্বার টাইপের যেই ম্যাথগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। শুরুতে আমরা ক নাম্বারটা সলভ করি। তো ক নাম্বারে আমাদের দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বলা হয়েছে। তো আমরা এটাকে x1 y1, 3কে y1, 4কে x2 এবং 6কে y2 নামকরণ করছি। তো আমরা দূরত্ব এ আর চাইলে আমরা এটাকে এ, এটাকে বি ধরতে পারি। তো আমি সেটি না করে এটিকে ডিরেক্ট ডি দ্বারা প্রকাশ করতেছি। ডি দ্বারা আমি বোঝাচ্ছি দূরত্ব। তো তাদের মধ্যবর্তী দূরত্ব হবে x1 মাইনাস x2, অর্থাৎ 2 মাইনাস 4 হোল স্কোয়ার, 3 মাইনাস 6 হোল স্কোয়ার। 2 মাইনাস 4 হোল স্কোয়ার, এটির মানে হচ্ছে -2, -2-র উপর স্কোয়ার করলে আসবে 4, এবং 3 মাইনাস 6 মানে হচ্ছে -3, -3-এর উপর স্কোয়ার করলে আসবে 9, অর্থাৎ এই জায়গায় আসবে √13। তো √13 সাথে আমরা একটা একক লিখব, যেহেতু এইগুলা দূরত্ব সেই কারণে আমরা সাথে একক লিখব। তো খ নাম্বার প্রশ্নটা হুবহু সেম, এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি। এখন আমি গ নাম্বার প্রশ্নটি সলভ করাবো। তো গ নাম্বার প্রশ্নেও আমরা এটাকে যথারীতি x1 y1 x2 y2 নামকরণ করছি। তো ডি ইকুয়াল টু হবে a মাইনাস বি, অর্থাৎ x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার, এবং বি মাইনাস এ, অর্থাৎ y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, এবং উপরে একটা অবশ্যই রুট ওভার। তো এখন আমরা a মাইনাস বি হোল স্কোয়ার এবং বি মাইনাস এ হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান বলা যায় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং বি মাইনাস এ হোল স্কোয়ার সমান সমান বলা যায় বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এ স্কোয়ার, বি স্কোয়ার এবং 2ab প্রত্যেকটাই দুইটি করে আছে, যদিও 2ab-র আগে মাইনাস আছে, কিন্তু এটা আমাদের কনসার্ন না। তো এ স্কোয়ার এবং এ স্কোয়ার আমরা যদি যোগ করি, তাহলে আসবে 2a স্কোয়ার। 2ab যদি যোগ করি, তাহলে আসবে 4ab, অর্থাৎ মাইনাসের 4ab, এবং বি স্কোয়ার যোগ করলে 2b স্কোয়ার। আমরা চাইলে ভেতর থেকে একটা 2 কমন নিতে পারি। তো আমরা যদি ভেতর থেকে 2 কমন নিই, তাহলে পাওয়া যায়
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আরও ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো যে ভেতরে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ে যাচ্ছে। তো a মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে √2 এবং a মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা স্কোয়ার এবং √ওভার উঠিয়ে দিতে পারি, তাহলে এটা দাঁড়ায় √2 a মাইনাস বি। তো আমরা a মাইনাস বি না লিখে মডুলাস অফ a মাইনাস বি লিখবো। এটির কারণ হচ্ছে আমরা চাইলে এই জায়গায় a মাইনাস বি হোল স্কোয়ার না বললে b মাইনাস a হোল স্কোয়ারও বলতে পারি, এবং অনেকেই কিন্তু এটি লিখতে পারে। এই কারণে আমরা a মাইনাস বি বি মাইনাস এ কোনোটাই লিখবো না, a মাইনাস বি দিয়ে মডুলাস দিয়ে রাখবো। তো এখন আমরা ঘ নম্বর প্রশ্নটি সলভ করব। তো ঘ নম্বর প্রশ্নটি কিন্তু খুবই সহজ। আমরা আগের বারের মতো x1 y1 শূন্যকে x1 এবং এই শূন্যকে y1, সাইন থিটাকে x2 এবং কস থিটাকে y2 নামকরণ করছি। তো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে 0 মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার, এবং সাইন স্কোয়ার থিটা এবং কজ স্কোয়ার থিটা মিলে যথারীতি 1 আসবে, অর্থাৎ 1 একক। সাইন স্কোয়ার থিটা এবং কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটি আমরা ত্রিকোণমিতিতে পড়েছি। তো নম্বর টাও আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। তো এবার আমরা এই অধ্যায়ের 2 নম্বর প্রশ্নটি সলভ করব। তো 2 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে দেওয়া আছে এবং ত্রিভুজটি অঙ্কন করতে বলছে এবং দেখাইতে বলছে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে কি বুঝি? যেই ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা এই তিনটা স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে তিনটা বাহু বের করব, এবং যদি আমরা এতটুকু দেখাইতে পারি যে দুইটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান, তাহলেই কিন্তু সেটি সমদ্বিবাহু ত্রিভুজে পরিণত হবে। তো আমরা আগে এই ত্রিভুজটি অঙ্কন করে নিই। তো এটি হচ্ছে আমাদের এক্স অক্ষের পজিটিভ দিক, এটি নেগেটিভ দিক, এটি ওয়াই অক্ষের পজিটিভ দিক, এটি ওয়াই অক্ষের নেগেটিভ দিক। তো প্রথমে আছে 2 এবং -4, 2 হচ্ছে পজিটিভ এবং -4 হচ্ছে নেগেটিভ, তার মানে এটি এই কোয়াড্রেন্টে পড়বে বা এই চতুর্ভাগে পড়বে। এটি -4 4, এটা -4 পজিটিভ নেগেটিভ এবং 4 হচ্ছে পজিটিভ, বি পড়বে এই জায়গায় কোনো একটা জায়গায়, এবং সি 3 3 দুইটাই প্লাস, যেহেতু এইদিকে এক্স অক্ষ প্লাস এবং এইদিকে ওয়াই অক্ষ প্লাস, তাহলে এটি হচ্ছে আমাদের সি। এখন আমরা তিনটা বিন্দু যদি যোগ করি তাহলে এরকম একটি ত্রিভুজ পাবো। তো এবার আমরা দূরত্বের ফর্মুলা ব্যবহার করি এ বি বি সি সি এ বের করার চেষ্টা করব এবং দেখব যে দুইটি বাহু সমান আসে কিনা। তো এ বি আমরা বের করব কিভাবে? 2, আমরা এই 2 থেকে এই -4 বাদ দিব, তার মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তারপরে -4 থেকে আমরা -4 বাদ দিব, তার উপর হোল স্কোয়ার করব। তো 6 এর স্কোয়ার হয় 36 এবং 8 এর স্কোয়ার হয় 64। তো আমরা একেবারে এটিকে লিখে দিচ্ছি যে 36 প্লাস 64। 36 আর 64 যোগ করলে আসে কত? 100। 100 রুট ওভার করলে আসবে 10 একক। তো এবার আমরা এবি বের করা শেষ আমাদের, এবার আমরা বিসি বের করব। তাহলে বিসি হবে √4 -3 হোল স্কোয়ার প্লাস 4 3 হোল স্কোয়ার। তাহলে -7 আসে এই জায়গায়, -7 এর উপর আমরা যদি স্কোয়ার করি আসবে 49, এবং 4 3 মানে 1 এর উপর আমরা স্কোয়ার করলে আসবে 1। 49 এবং 1 আমরা যদি যোগ করি তাহলে আসবে √50। তো বি এবং বিসি বের করা শেষ। এখন আমরা এসি বের করব, বা সিএ, আমরা চাইলে সিএও লিখতে পারি, কোনো সমস্যা নাই। তো সিএ মানে হচ্ছে 2 3 তার হোল স্কোয়ার -4 -3 হোল স্কোয়ার। তাহলে 2 3 মানে হচ্ছে 1, এবং -4 -7 -4 -3 মানে হচ্ছে -7 এর উপর হোল স্কোয়ার করলে 49, 49 আর 1 মিলে আসবে √50। আরেকটা কথা, আমরা চাইলে √50 ভাঙতে পারি, ভেঙে লিখতে পারি 2 × 25। 25কে আবার যদি আমরা বাইরে বের করে আনি তাহলে রুট মুক্ত হবে। তো আমি সেটি করছি না এই জায়গায়, তোমরা চাইলে করতে পারো। তো এখন একটু স্পষ্টতই দেখা যাচ্ছে যে বিসি এবং এসি পরস্পর সমান। যেহেতু বিসি এবং এসি পরস্পর সমান, তার মানে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজটি সমদ্বিবাহু। তো এই ছিল 2 নম্বর অঙ্কটা। এবার আমরা 3 নম্বর প্রশ্নটি সলভ করব। 3 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে যে আগের বারের মতোই 3টি স্থানাঙ্ক দেওয়া আছে এবং বলেছে যে এটি একটি সমকোণী ত্রিভুজ, সেটি প্রমাণ করো, এবং ত্রিভুজটি অঙ্কন করতে বলেছে। তো আমরা আগে ছক কাগজে বিন্দুগুলি বসিয়ে নিই। একটি হচ্ছে 2 5 পজিটিভ, অর্থাৎ এই দিকে যাবে 2, এই দিকে 5, এটি হচ্ছে এ। তারপরে -1 1 নেগেটিভ, এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ, আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে বি। সি হচ্ছে 2 1, অর্থাৎ 2 এই জায়গায় এবং 1 হইল এই জায়গায়, তো এটি হচ্ছে সি। এখন আমরা যদি তিনটা বাহু যোগ করি,
এইরকম মোটামুটি একটা ত্রিভুজ পাওয়া যাবে। তো এখন আমরা সমকোণী ত্রিভুজ কিভাবে প্রমাণ করব। সমকোণী ত্রিভুজ প্রমাণ করার উপায়টা হচ্ছে আমরা দেখব যে এই ত্রিভুজটার তিনটা বাহুর দৈর্ঘ্য বের করে যে সে পিথাগোরাসের উপপাদ্যকে স্যাটিসফাই করে নাকি। যদি পিথাগোরাসের উপপাদ্যকে স্যাটিসফাই করে, অর্থাৎ সবচেয়ে বড় বাহুর উপর স্কোয়ার করে দেখব ছোট দুই বাহুর উপর স্কোয়ারের যোগফলের সমান হয় নাকি। যদি সবচেয়ে বড় বাহুর উপর স্কোয়ারের যোগফল স্কোয়ার সমান সমান ছোট দুই বাহুর উপর স্কোয়ারের যোগফলের সমান হয়, তাহলে আমরা বলতে পারবো সেটি একটি সমকোণী ত্রিভুজ। তো আগে আমরা তিনটি বাহুর দৈর্ঘ্য বের করে নিচ্ছি। তাহলে আমরা এবি বের করি। এবি আসবে 2 - a - +1 হোল স্কোয়ার 5 - 1 হোল স্কোয়ার উপর একটা √ওভার 3-এর স্কোয়ার আসবে 9 এবং 4-এর স্কোয়ার 16, 16 আর 9 25। আমি একেবারে ডিরেক্ট করে দিচ্ছি, তাহলে 25-এর রুট করলে আসবে 5। এটি হচ্ছে এবি। এবার আমরা বিসি যদি বের করি, তাহলে বিসি হবে -1 - 2 তার হোল স্কোয়ার 1 - 1 হোল স্কোয়ার। তাহলে -3-এর উপর আমরা যদি হোল স্কোয়ার করি তাহলে 9 আসবে, 9-এর উপর আমরা যদি রুট করি তাহলে 3 আসবে এবং 1 - 1 শূন্য হয়ে যাবে। এবার আমরা এবি বিসি বের করেছি, এবার আমরা এসি বা সিএ বের করব। তাহলে এসি ইকুয়াল টু আমরা বলতে পারি 2 - 2 হোল স্কোয়ার প্লাস 5 - 1 হোল স্কোয়ার। আমরা যদি একটু লক্ষ্য করি 2 - 2 0 হয়ে যায় এবং 5 - 4 হয় হচ্ছে 4, 4-এর উপর স্কোয়ার করলে আসবে হচ্ছে 4ই পাওয়া যাবে, অর্থাৎ 4 একক। এবার আমরা যদি সবচেয়ে বড় বাহুটার দিকে লক্ষ্য করি তাহলে এবি হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাহু এবং এবির উপর আমরা যদি স্কোয়ার করি অর্থাৎ এবি স্কোয়ার, এটি হবে বিসির উপর স্কোয়ার এবং এসির উপর স্কোয়ারের যোগফলের সমান, অর্থাৎ এটা পিথাগোরাসের উপপাদ্যকে স্যাটিসফাই করে। যেমন এবি স্কোয়ার মানে 25 এবং বিসি মানে হচ্ছে বিসির উপর স্কোয়ার মানে হচ্ছে 9 এবং এসির উপর স্কোয়ার মানে হচ্ছে 4, অর্থাৎ 16 আর 9 25, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে। তো এবার আমরা 4 নম্বর প্রশ্নটি সলভ করব। তো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দেখাও যে এই তিনটি বিন্দু ত্রয় দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা যায় না। তো আমাদের এই জায়গায় একটা মিসকনসেপশন কাজ করে, সেটি হচ্ছে আমরা সবাই মনে করি যে যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্যের যোগফল যদি তৃতীয় বাহুর চেয়ে বড় না হয় তাহলে সেটি ত্রিভুজ গঠন করা যাবে না, কিন্তু কথাটা পুরোপুরি সঠিক নয়। আমাদের থিওরি হওয়া উচিত এরকম যে ছোট দুই বাহুর যদি যোগফল তৃতীয় বাহুর চেয়ে যদি বৃহত্তর হয় সমান হলেও কিন্তু ত্রিভুজ গঠন করা যাবে না। আবারও বলতেছি, ছোট দুই বাহুর যোগফল যদি বড় বাহুর চেয়ে বড় হয় তাহলেই কেবলমাত্র ত্রিভুজ গঠন করা যাবে। তো আমরা এই উদ্দেশ্যে এই বিবিসিসিএ তিনটা বাহু বের করব, বের করে দেখব যে ছোট দুইটার যোগফল বড়টার চেয়ে বেশি নাকি, তাহলেই ত্রিভুজ গঠন করা সম্ভব হবে। তাহলে এবি সমান সমান আমরা লিখতে পারি 1 - a - +3 হোল স্কোয়ার 2 - 5 হোল স্কোয়ার। তাহলে 16 এই জায়গায় আসবে 16 এবং এই জায়গায় আসবে 9, 16 আর 9 রুট করলে 25, 25-এর রুট ওভার হচ্ছে 5 একক। তাহলে এটা হচ্ছে এবি। আমরা তারপরে বিসি বের করব। বিসি হচ্ছে -3 - 5 হোল স্কোয়ার এবং 5 - a - +1 হোল স্কোয়ার। তো 8-এর স্কোয়ার 64 এবং এই জায়গায় হবে 6 36, তাহলে 100, 100-এর রুট ওভার হচ্ছে 10 একক। এবার আমরা এসি বের করব। তো এসি ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 - 5 তার হোল স্কোয়ার প্লাস 2 - a - +1 হোল স্কোয়ার। তাহলে এই জায়গায় আসবে 16 এবং এই জায়গায় আসবে 9, 16 আর 9 25, 25-এর রুট করলে 5 আসবে। তো আমরা এই জায়গায় দেখতে পারতেছি যে ছোট দুইটার যোগফল আমরা যদি করি 5 আর 5 সেটি বড়টির যোগফলের সমান হয়ে গেছে, তাই এই জায়গায় ত্রিভুজ গঠন করা সম্ভব হবে না। যেহেতু এবি এবং এসি এর যোগফল বিসি এর সমান, সেহেতু ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। এটি হচ্ছে 4 নম্বরের সলিউশন। এবার আমরা 5 নম্বর অঙ্কটি সলিউশন করব। তো 5 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে যে মূলবিন্দু থেকে -5 5 এবং 5, কে সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করতে। তো আমরা মূলবিন্দু থেকে -5, 5 বিন্দুর দূরত্ব বের করব এবং মূলবিন্দু থেকে 5, কে বিন্দুর দূরত্ব বের করব। প্রশ্ন মতে এই দুইটি দূরত্ব সমান, তো অতঃপর ওই জায়গা থেকে কে এর মান বের করব। তো মূলবিন্দু সবসময় আমরা মনে রাখবো স্থানাঙ্ক ব্যবস্থায় মূলবিন্দু মানে হচ্ছে 0 0। তো এবার আমরা 0 0 বিন্দু থেকে -5, 5 বিন্দুর দূরত্ব বের করব। তো সেই দূরত্বটা হবে, এটিকে আমরা মূলবিন্দু কিউ দ্বারা প্রকাশ করতেছি এবং এটিকে আমরা এ নাম দিতেছি এবং 5, কে বি নাম দিতেছি। তো উ এ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 0 - a - +5 হোল স্কোয়ার 0 - 5
হোল স্কোয়ার, অর্থাৎ এই জায়গায় 25, এই জায়গায় 25, 25 এবং 25 মিলে √50 একক। তো এটি হচ্ছে OA। এবার আমরা OB বের করব। OB হবে 0 - 5 হোল স্কোয়ার 0 - k হোল স্কোয়ার, অর্থাৎ √25 + k স্কোয়ার একক। তো প্রশ্নের মধ্যে আমরা বলতে পারি OA এবং OB পরস্পর সমান, অর্থাৎ √50 = 25 + k স্কোয়ার। যেহেতু আমাদের বলা ছিল যে বিন্দুদ্বয় সমদূরবর্তী, তো এই জায়গা থেকে আমরা k এর মানটা বের করব। তো শুরুতে আমরা স্কোয়ার করে নিই, তাহলে আমরা লিখতে পারি, আমরা k স্কোয়ার + 25k এই পাশে লিখলাম, তাহলে এটা ইকুয়ালস হবে 50, আমরা স্কোয়ার করলাম। তো বাকি স্কোয়ার ইকুয়ালটা আমরা বলতে পারি 50 - 25 অর্থাৎ 25। এবার কি ইকুয়ালসটা আমরা বলতে পারি, স্কোয়ার এই পাশে আসলে ±√25 হবে, অর্থাৎ ±5 হবে এটার উত্তর। তো এইবার আমরা 6 নম্বর প্রশ্নটি সলভ করব। তো 6 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে যে তিনটি স্থানাঙ্ক দেওয়া আছে এবং দেখাইতে বলছে যে এটি একটি সমবাহু ত্রিভুজ এবং এর পরিসীমা বের করতে বলেছে। তো পরিসীমা মানে হচ্ছে তিনটি বাহুর যোগফল। ত্রিভুজের তিনটি বাহুর যোগফলকেই বলা হয় পরিসীমা। একইভাবে আয়তক্ষেত্রেরও 4টি বাহুর যোগফলকেও পরিসীমা বলা হয়। তো আমরা আগে তিনটি বাহু বের করব, তারপরে দেখাবো যে এটি একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ তিনটি বাহু পরস্পর সমান হবে। তাহলে আমরা AB যদি বের করি, তাহলে AB আসবে √2 + 2 হোল স্কোয়ার +2 + 2 হোল স্কোয়ার। আর 2 + 2 মানে হচ্ছে 4, 4 এর স্কোয়ার আসবে 16, আর এই জায়গায় আসবে 16, অর্থাৎ √32 একক। আমরা চাইলে এটিকে লিখতে পারতাম 4√2, কারণ 2 × 16 মানে হচ্ছে 32। তো আমরা 16 এর বাইরে বের করে নিয়ে আসলে আসবে √32। এভাবে আমরা BC বের করি। BC = হবে -2 -2 হোল স্কোয়ার +-2 -a সরি এই জায়গায় মাইনাস হবে তার হোল স্কোয়ার। তো এটিকে আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে করি, তাহলে দেখতে পাবো এটির মান আসবে √32 একক। এবং আমরা AC যদি এখন বের করি, তাহলে AC হবে √2 -a+2√3 তার হোল স্কোয়ার +2 -2√3 তার হোল স্কোয়ার। এটির মান আমরা ক্যালকুলেটরের সাহায্যে সলভ করলে দেব √32 আসবে। অর্থাৎ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজের তিনটি বাহু সমান, এই কারণে এটি একটি সমবাহু ত্রিভুজ এবং এটির পরিসীমা হবে AB + BC + CA। তো AB হচ্ছে √32, BC হচ্ছে √32, CA হচ্ছে √32। একটা, দুইটা, তিনটা, অর্থাৎ তিনটা √32। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা চাইলে একক লিখব এই জায়গায় অবশ্যই। আমরা চাইলে এটিকে দশমিকেও কনভার্ট করতে পারি, আমি সেটি করছি না, তোমরা চাইলে করে নিতে পারো। তো এবার আমরা 7 নম্বর প্রশ্নটি সলভ করার চেষ্টা করব। তো 7 নম্বর প্রশ্নে একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং প্রমাণ করতে বলেছে যে দেখাইতে বলছে যে এই 4টি যে স্থানাঙ্ক আছে সেটি হচ্ছে একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। তো এটি আমরা দুইটা প্রসেসে প্রমাণ করতে পারি। একটি হচ্ছে আমরা যদি দেখাতে পারি যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় সমান এবং আয়তক্ষেত্রের যে কর্ণ দুইটা থাকবে এবং কর্ণদ্বয় সমান, তাহলে আমরা বলতে পারবো যে সেইটি একটি আয়তক্ষেত্র। কারণ বিপরীত বাহুদ্বয় সমান কিন্তু সামান্তরিকেরও আছে, কিন্তু সামান্তরিকের কর্ণদ্বয় কিন্তু আবারও সমান। যদি আমাদের প্রশ্নে সামান্তরিক প্রমাণ করতে বলা হতো, তাহলে আমরা বিপরীত বাহুদ্বয় সমান এবং কর্ণদ্বয় অসমান এই দুইটা কন্ডিশন প্রমাণ করতাম। অথবা আমরা আরেকটা ভাবে করতে পারি, সেটি হচ্ছে বিপরীত বাহুদ্বয় সমান এবং আমরা দেখাতে পারি যে একটি কোণ সমকোণ। তো সেটি আমরা পিথাগোরাসের উপপাদ্যর সাহায্যে প্রমাণ করতে পারি। তবে আমরা যে প্রসেসে এই 7 নম্বর প্রশ্নটি করব সেটি হচ্ছে 1 নাম্বার, অর্থাৎ আমরা বিপরীত বাহুদ্বয় সমান এবং কর্ণদ্বয় সমান এই প্রসেসে প্রমাণ করব। তো বাহু এবং কর্ণ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আমরা ছক কাগজে এটি স্কেচ করি অথবা আমাদের খাতায় আমরা স্কেচ করি। তো এই হচ্ছে -5,0, যেহেতু নেগেটিভ তার মানে এই দিকে এটি হচ্ছে আমাদের A বিন্দু, B হচ্ছে 5,0, B হচ্ছে এই পজিশনে, C হচ্ছে 5,5 অর্থাৎ দুইটাই পজিটিভ,
এরকম কোনো একটা জায়গায়, এবং ডি হচ্ছে -5,5 অর্থাৎ এরকম কোনো একটা জায়গায়। তো স্পষ্টত বোঝা যাচ্ছে যে আমাদের বাহুগুলো হচ্ছে যথাক্রমে এ বি, বি সি, সি ডি, ডি এ। তো আমরা এ বি বাহু, বি সি বাহু, সি ডি বাহু, ডি এ বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে এ বি ইকুয়ালস টু -5 থেকে আমরা -5 বাদ দিব, তারপর হোল স্কোয়ার, যোগ 0 থেকে 0 বাদ দিব, তারপর হোল স্কোয়ার। তো -5 মানে হচ্ছে -10, -10-এর উপর স্কোয়ার করলে 100, 100-র বর্গমূল 10, অর্থাৎ এ বি বাহু আসছে 10। এবার আমরা সিডি বাহু বের করার চেষ্টা করি। তাহলে সিডি বাহু হবে 5 মাইনাসে মাইনাসে +5 +5 মাইনাস এবং সূত্রের মাইনাস। তো 5 + 5 হচ্ছে 10, 10-এর স্কোয়ার 100। তো 100-রে আমরা যদি বর্গমূল করি তাহলে আসবে 10, এবং অবশ্যই আমরা একক দিব। এবার আমরা এডি বাহুর দৈর্ঘ্য বের করব। এডি বাহু ইকুয়ালস টু আমরা লিখতে পারি -5 মাইনাসে মাইনাসে +5 +0 -5 হোল স্কোয়ার। তাহলে -5 এবং +5 এটি শূন্য হয়ে যাবে, এবং এই জায়গায় থাকবে -5-এর স্কোয়ার অর্থাৎ 25, 25-এর রুট 5 অর্থাৎ 5 একক হচ্ছে এডি। এবং বিসি কত আসবে? বিসি ইকুয়ালস টু আমরা লিখতে পারি 5 - 5 তার হোল স্কোয়ার, 0 - 5 তার হোল স্কোয়ার। তাহলে এটিও আসবে আমাদের 5। আগের বারের মতোই আমরা দেখতে পাচ্ছি স্পষ্টত যে এবি এবং সিডি সমান, এডি এবং বিসি সমান, অর্থাৎ বিপরীত বাহুদ্বয় সমান। এবার আমরা দুইটা কর্ণ বের করব, অর্থাৎ এসি এবং বিডি কর্ণ বের করব, এসি এবং বিডি কর্ণ। তাহলে এসি ইকুয়ালস টু আমরা লিখতে পারি √5 -5 তার হোল স্কোয়ার প্লাস 0 -5 তার হোল স্কোয়ার। তো -5 -5 আমরা যদি করি তাহলে আসবে -10, -10-এর স্কোয়ার 100 এবং -5-এর স্কোয়ার 25, অর্থাৎ √125। এটি হচ্ছে আমার এসি কর্ণের দৈর্ঘ্য। তো এবার আমরা বিডি কর্ণের দৈর্ঘ্য বের করব। তাহলে বিডি ইকুয়ালস টু হবে 5 মাইনাসে মাইনাসে +5 হোল স্কোয়ার প্লাস 5 - 5 0 - 5 হোল স্কোয়ার, অর্থাৎ এখানেও আমাদের মান আসছে √125। তারপরে স্পষ্টত দেখতে পাচ্ছি যে চারটি বাহু মধ্যে বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণদ্বয় সমান, সেহেতু এটি একটি আয়তক্ষেত্র। তো আমরা যদি পরের প্রশ্নটি দিকে তাকাই, পরের প্রশ্নটি হচ্ছে সেম প্রশ্ন, আমাদের শুধু একটু চেঞ্জ করে বলা হয়েছে চতুর্ভুজটি সামান্তরিক নাকি আয়তক্ষেত্র। তো এই প্রশ্নটিতে আমরা সর্বপ্রথম চারটা বাহুর দৈর্ঘ্য বের করব এবং দেখব যে বিপরীত বাহুগুলা পরস্পর সমান হয় নাকি। অবশ্যই সমান হবে। তারপরে আমরা কর্ণদ্বয় বের করব। যদি কর্ণদ্বয় সমান হয় তাহলে সেটি আয়তক্ষেত্র হবে, কর্ণদ্বয় অসমান হলে সেটি সামান্তরিক হবে। এটি আমি হোমওয়ার্ক হিসেবে রেখে দিচ্ছি। তো এবার আমরা 9 নম্বর প্রশ্নটি সলভ করব। 9 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে এবিসি বিন্দুগুলোর মধ্যে কোনটি পি এর সবচেয়ে নিকটবর্তী এবং কোনটি সবচেয়ে দূরবর্তী। তো আমরা যে কাজটি করব, পি থেকে এ পর্যন্ত দূরত্ব বের করব, পি থেকে বি পর্যন্ত দূরত্ব বের করব এবং পি থেকে সি পর্যন্ত দূরত্ব বের করব। অতঃপর দেখব কোনটির দূরত্ব সবচেয়ে কম এবং কোনটির দূরত্ব সবচেয়ে বেশি। যেটির দূরত্ব সবচেয়ে কম হবে সেটি হবে নিকটবর্তী, এবং যার দূরত্ব সবচেয়ে বেশি হবে সে হবে দূরবর্তী। তো আমরা শুরুতে পি এ বের করছি। তো পি এ ইকুয়ালস টু আমরা এটিকে x1 y1 x2 y2 নাম দিচ্ছি। তাহলে আসবে 10 - 3 হোল স্কোয়ার 5 মাইনাসে মাইনাসে +2 হোল স্কোয়ার। তাহলে 7 10 - 3 মানে হচ্ছে 7, 7-এর স্কোয়ার করলে আসবে 49, এবং এই জায়গায় আসবে 49, 49 এবং 49 যোগ করলে √98। তো √98কে আমরা যদি দশমিকে নিয়ে যাই তাহলে আসবে 9.89 একক। অবশ্যই আমরা একক লিখব। তো এবার আমরা পিবি বের করব। তাহলে পিবি হবে √7 - 3 হোল স্কোয়ার 6 মাইনাসে মাইনাসে +2 হোল স্কোয়ার। তাহলে 7 - 3 মানে হচ্ছে 4, অর্থাৎ 4-এর স্কোয়ার 16, যোগ 6 + 2 মানে হচ্ছে 8, অর্থাৎ এই জায়গায় আসবে 64, 8-এর স্কোয়ার। অর্থাৎ এই জায়গায় আমরা মোট পাবো 16 এবং 64 যোগ করলে √80। √80কে আমরা যদি দশমিকে নিয়ে যাই তাহলে আসবে 8.94 একক। তো এবার আমরা পিসি এর দৈর্ঘ্য বের করব। তাহলে পিসি ইকুয়ালস টু হবে -3
-3 হোল স্কোয়ার, 5 মাইনাস মাইনাসে +2 হোল স্কোয়ার। তাহলে -3 আমরা যদি করি -6, অর্থাৎ -6-এর উপর স্কোয়ার করলে আসবে 36 এবং এই জায়গায় আসবে 49। তো 36 এবং 49 আমরা যদি আবার যোগ করি তাহলে আসবে √85। √85কে আমরা যদি দশমিকে নিয়ে যাই তাহলে আসবে 9.21। তো আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি দূরে আছে হচ্ছে PA বিন্দু এবং সবচেয়ে নিকটে আছে PB বিন্দু। তো আমাদের উত্তর হচ্ছে এটি। তো এবার আমরা 10 নম্বর প্রশ্নটি সলভ করব। 10 নম্বর প্রশ্ন সলভ করার আগে আমরা দুইটি জিনিস সম্পর্কে বা দুইটি সূত্র সম্বন্ধে একটু জেনে নিই। আমরা ধরে নিচ্ছি এই ছক্কাগজে x এবং y অক্ষের উপর একটি বিন্দু P এবং P এর স্থানাঙ্ক x, y। x, y কথাটির মানে হচ্ছে এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে x এবং উপর পর্যন্ত দূরত্ব হচ্ছে y। তো আমরা যেটি করব, এই দূরত্বটাকে আমরা বলতে পারি y এবং এই দূরত্বটাকে বলতে পারি আমরা x। তো এই দূরত্ব যদি x হয়, এই দূরত্বও কিন্তু x হবে। তো এবার আমরা যদি একটু খেয়াল করি, P বিন্দু হতে এটি আমাদের x অক্ষ এবং এটি হচ্ছে আমাদের y অক্ষ। তো P বিন্দু হতে x অক্ষের দূরত্ব কত? স্পষ্টত দেখা যাচ্ছে P বিন্দু হতে x অক্ষের দূরত্ব হচ্ছে y। এটি হচ্ছে আমাদের সূত্র, অর্থাৎ PXY বিন্দু হতে x অক্ষের দূরত্ব কোটির সমান। আবার PXY বিন্দু হতে y অক্ষের দূরত্ব হচ্ছে x এর সমান, অর্থাৎ ভুজের সমান। PXY বিন্দু হতে y অক্ষের দূরত্ব হচ্ছে ভুজের সমান। তো আমাদের প্রশ্নটিতে বলা হয়েছে P বিন্দু হতে y অক্ষের দূরত্ব অর্থাৎ x এবং Q বিন্দুর দূরত্ব সমান। তো আমরা যেটি করব, P বিন্দু হতে y অক্ষের দূরত্ব বের করব এবং PQ এর দূরত্ব বের করব। প্রশ্ন মতে ওই দুটি দূরত্ব সমান বলবো, সেখান থেকে আমরা এই ইকুয়েশনটা প্রমাণ করব। তো আমরা লিখি P বিন্দু হতে y অক্ষের দূরত্ব, অর্থাৎ আমরা সলিউশনে যাচ্ছি। PXY বিন্দু হতে y অক্ষের দূরত্ব ইকুয়ালস টু কত হবে? হতে y অক্ষের দূরত্ব হবে x, y অক্ষের দূরত্ব হবে x এবং P বিন্দু হতে Q বিন্দুর দূরত্ব কত হবে? অর্থাৎ PQ, P বিন্দু হতে Q বিন্দুর দূরত্ব x - 3 হোল স্কোয়ার, y - 2 হোল স্কোয়ার। এবার আমরা প্রশ্ন মতে বলতে পারি PQ এবং PXY বিন্দু হতে y অক্ষের দূরত্ব সমান, অর্থাৎ √x - 3 হোল স্কোয়ার প্লাস y - 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু x। এবার আমরা উভয় পক্ষে স্কোয়ার করবো √ওভার উঠানোর জন্য এবং একই সাথে a - b হোল স্কোয়ারের ফর্মুলাও অ্যাপ্লাই করছি। তাহলে আসবে x স্কোয়ার 2ab প্লাস b স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু x স্কোয়ার। আমরা বর্গ করছি এই লাইনে। x স্কোয়ার আমরা যদি গুণ করি তাহলে আসবে 6x প্লাস 9 প্লাস y স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস টু x স্কোয়ার। x স্কোয়ারটাকে আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে। তো x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস y স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 মাইনাস x স্কোয়ার ইকুয়ালস টু 0। x স্কোয়ার বাদ চলে যায় এবং যেই জিনিসটা থাকে ওই জিনিসটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা শুধুমাত্র এইটিকে একটু সাজিয়ে লিখব। তো এবার আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ 11 নম্বর প্রশ্নটি সলভ করার চেষ্টা করব। তো এটি হচ্ছে আমাদের এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন। তো এটি সলভ করার আগে আমরা আগে একটি বিষয় সম্পর্কে একটু জেনে নিয়ে আসি। সেটি হচ্ছে, যদি আমাদেরকে কখনো P বিন্দুর স্থানাঙ্ক বলা হয় x1 y1 এবং Q বিন্দুর স্থানাঙ্ক যদি বলা হয় x2 y2 এবং আমাদের P এবং Q বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করতে বলে অর্থাৎ R বিন্দু, তাহলে R বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করার জন্য এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারি। সেটি হচ্ছে x1 এবং x2 আমরা যদি যোগ করি এবং সেটিকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে R এর ভুজ পাবো। y1 এবং y2কে যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে R এর কোটি পাবো। আচ্ছা, এবার আমরা 11 নম্বর প্রশ্নটি সলভ করি। তো আমরা আগে চিত্র আঁকানোর চেষ্টা করি। তো আমরা যদি ছক্কাগজের চিত্রটা আঁকাই তাহলে a2 1 -1 যেহেতু তার মানে নেগেটিভ, এই জায়গায় হবে a বিন্দু এবং b বিন্দু হবে -4, 2 এরকম কোনো একটা জায়গায় এবং c বিন্দু যেহেতু দুইটাই পজিটিভ এরকম কোনো একটা জায়গায় হবে। আমরা এবার বাহুগুলো যোগ করে নিচ্ছি। তো আমাদেরকে যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে ত্রিভুজটির মধ্যমা AD অর্থাৎ A থেকে D পর্যন্ত BC বাহুর যে মধ্যমা সেটি হচ্ছে BC বাহুর মধ্যবিন্দু হচ্ছে D। আমরা A থেকে D পর্যন্ত যোগ করলে পাবো মধ্যমা। এই মধ্যমাটির সমীকরণ বের করতে বলা, মধ্যমাটির দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। তা আমরা যদি কোনোভাবে
ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করে নিয়ে আসতে পারি, তাহলেই কিন্তু খুব সহজে এডি এর মান বের করতে পারবো, যেহেতু আমরা এই বিন্দুর স্থানাঙ্ক জানি। তো ডি বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য আমরা এই যে সূত্রটি অ্যাপ্লাই করব, কারণ এখানে ডি হচ্ছে মধ্যবিন্দু কার, বি এবং সি এর। তাহলে আমরা ডি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু ডি কীভাবে বের করব? বি এর ভুজ সি এর ভুজ যোগ করে 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ -4, তার সাথে আমরা যোগ করব 2 এবং ভাগ করব 2 দ্বারা, তাহলে পাবো ভুজ। এবং 2 এর সাথে আমরা 5 যোগ করব, তাকেও ভাগ করব 2 দ্বারা, তাহলে পাবো ডি এর কোটি। তাহলে এই জায়গায় আসবে -2, -2কে 2 দ্বারা ভাগ করলে -1, এবং এই জায়গায় আসবে 7/2। এখন যেহেতু আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গিয়েছি, আমাদের কিন্তু এখন আর বের করা কোনো সমস্যা হবে না এডি এর মান বের করতে। তো আমরা এখন এডি এর মান বের করি। তাহলে এর স্থানাঙ্ক তো আমাদের দেওয়াই ছিল 2 - 1, তাহলে x1 - x2 অর্থাৎ 2 মাইনাসে মাইনাসে +1 হোল স্কোয়ার প্লাস -1 - 7/2 হোল স্কোয়ার। তো এটিকে আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যেও সলভ করতে পারি, বা আমরা চাইলে একটু ভেঙে ভেঙেও করতে পারি। 3 এর স্কোয়ার আসবে 9, এবং 1 + 7/2 আমরা যদি হোল স্কোয়ার নিয়ে আসি, বা আমরা চাইলে এই জায়গায় লসাগু করেও করতে পারি, কিন্তু আমি ক্যালকুলেটরের সাহায্যে একবারেই মানটা নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে 1 + 7/2 হোল স্কোয়ার। তো এটির মান আসবে 20.25, 20.25, আর 9 যদি আমরা যোগ করি তাহলে আসবে 29.25। এটি হচ্ছে আমাদের এডি এর মান, এবং এত অবশ্যই আমরা একক দিব। তো আমাদের 11.1 অনুশীলনীটি এই পর্যন্তই ছিল। কারো কোনো প্রশ্নের সমস্যা হলে কমেন্ট করার জন্য অনুরোধ করছি, এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেটি আমি কমেন্টে জানানোর জন্য অনুরোধ করছি। তো এতক্ষণ ধরে লেকচারটি শোনার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।